নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ইলামবাজারের তৃণমূল কার্যালয় থেকে বিপুল ত্রাণের সামগ্রী উদ্ধার। দুবরাজপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী ও দেওর গ্রেপ্তার। দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ বেশ কয়েকজন কাউন্সিলরের সিউড়ি সদর মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা। সিপিএমের তরফে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিডিও অফিসে ডেপুটেশন। পুনরায় শুরু হলো গ্রামীণ অর্থনীতি ও স্থায়ী সম্পদ বাড়িয়ে তোলার লক্ষ্যে বক্রেশ্বর নীলনির্জন জলাধারে স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে মৃত্যু যুবকের দেহ উদ্ধার করল পুলিশের এনডিআরএফ টিম। এবার সংবাদ বিস্তারিত। বিধানসভা নির্বাচনের আবহে বীরভূমের বোলপুর বিধানসভা কেন্দ্রে ইলামবাজার এক নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে আজ 10ই জুন তীব্র চাঞ্চল্য ছড়ালো। ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সংলগ্ন একটি গোডাউন থেকে উদ্ধার হলো প্রায় 4000 সরকারি ত্রাণের ত্রিপল, লুঙ্গি, গামছা, বিভিন্ন ফাইল এবং সাধারণ মানুষের প্রয়োজনীয় পরিচয়পত্রের জেরক্স কপি। সরকারি ত্রাণ সাধারণ মানুষের কাছে না পৌঁছে কেন দলীয় কার্যালয়ে মজুদ রাখা হলো, এই প্রশ্ন তুলে তৃণমূল কার্যালয়ের সামনে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গোডাউনে বিপুল পরিমাণ সরকারি ত্রাণের সামগ্রী মজুদ রয়েছে এমন খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের দাবি, ওই গোডাউনে প্রায় 3 থেকে 4 লরি সামগ্রী রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইলামবাজার থানার পুলিশ এবং বিশাল কেন্দ্রীয় বাহিনী। পুলিশের উপস্থিতিতে গোডাউন থেকে প্রায় 1 লরি বোঝাই ত্রিপল, অন্যান্য সামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথির ফাইল বাজেয়াপ্ত করা হয়। বিজেপির অভিযোগ, গরিবের জন্য আসা ত্রাণ শাসক দল নিজের রাজনৈতিক স্বার্থে আটক রেখেছিল। আপাতত উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী পুলিশ নিজের হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। আজকে এখানে যেটা হয়েছে, সাধারণ মানুষ আমাদের কাছে দেখুন, বিডিও অফিসে, এসডিও অফিসে, পঞ্চায়েতে যে কীভাবে দুর্যোগ চলছে, জল বৃষ্টি, যাদের এখনও বাড়ি পায়নি তাদের বাড়িতে জল পড়ছে, অথচ সেইখানে তিরপল পাচ্ছে না। কিছু লোকের কথা শুনে আমরা এখানে আসলাম, তখন দেখছি এখানে ঘর ভর্তি মোটামুটি 2 লরি হবে তিরপল মজুদ। 2 লরি মজুদ, মানে 2 লরি হবে লোড করতে গেলে। এখনই তো আপনারা দেখলেন 2 লরি হবে যা তিরপল এখানে রাখা আছে। আনুমানিক মূল্য এখন মোটামুটি কম করে হলো 30 থেকে 40 লাখ টাকার উপর। তৃণমূল পার্টি অফিস, এখানে তো মন্ত্রী এসে বসতো। মন্ত্রী যখন থাকতো না, তার সাঙ্গুবাঙ্গু যারা আছে এখানে, তাদের নেতৃত্বে এগুলো চলতো। এগুলো তো গরিব মানুষের হক ছিনিয়ে নিয়ে এরা তো বিক্রি করে এরা খেত। যা অবস্থা দেখুন, মনে ঈদের সময় মনে কিছু সরঞ্জাম এসেছিল, কিছু বস্ত্র এসেছিলো, লুঙ্গি টুঙ্গি এসেছে, সেইগুলো বন্ধু দেয়নি, সেইগুলো বন্ধু ভরে রেখেছে। এবং সবথেকে বড় বিষয় হলো, 4 তারিখে যদি তৃণমূল ফিরে আসতো, আমাদের জন্য উপহার ছিল এখানে সাদা ধান, পার্টি অফিসে সাদা ধান ভরা। তাহলে সেই সাদা ধানটা কাদের জন্য রেখেছিল? এই মন্ত্রীকে, এটা প্রাক্তন মন্ত্রীকে জবাব দিতে হবে, চন্দ্রনাথ সেনাকে জবাব দিতে হবে। এর জবাব সাধারণ মানুষ ছেড়ে কথা বলবে না। আজকে যেভাবে এই পার্টি অফিসে বসতো আর ওনার যে বেনামি সম্পত্তি ইলামবাজারে, সেগুলো ওনাকে কৈফিয়ত দিতে হবে, ইলামবাজারবাসীকে কৈফিয়ত দিতে হবে। কারা কারা এই পার্টি অফিসটা কন্ট্রোল করতো? এখানে বিশেষ করে কন্ট্রোল করতো আমাদের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সেনা, দুলাল রায়, ফজলুর রহমান, আরও ইউসুফ নাজির, যারা আমাদের ধরমপুর জিপি, এরাই করতো। এদের আন্ডারে আরও প্রচুর পঞ্চায়েত মানে সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, তারপরে আর এক বড় চোর আছে রবি মুর্মু, সেও থাকতো এখানে। দাদা, সেটা হচ্ছে সাধারণ মানুষের এই যে জিনিস, সেগুলো ভরে রেখেছে। এরা তো মানে বাথরুম পর্যন্ত, মানে পায়খানা বাথরুম পর্যন্ত ছাড়ে নাই, সেটা আপনারা সকলেই জানেন, পশ্চিমবাংলাবাসী জানে। তাহলে পায়খানা খেয়ে নিচ্ছে তো তিরপল, এটা তো বেচতে গেলে 200-300 টাকা করে দাম পাবে। তাহলে তারা এইগুলো কিভাবে মানে মজুত করে রেখেছে, এগুলো তো বিক্রি করে খেত। আজকে যদি 4 তারিখে যদি সরকার যদি পরিবর্তন না হতো, এরকম এগুলো বিক্রি করে খেতে হতো। তার জন্য তো মজুত করে। আজ কী উদ্দেশ্যে এখানে মজুত করে রেখেছে? যদি সাধারণ মানুষের জন্য যদি ভাবতো, তাহলে সাধারণ মানুষকে বিলি করতো, পঞ্চায়েতের মাধ্যমে বিলি হতো। তাহলে পঞ্চায়েতের তিরপল একটা পাওয়া যাচ্ছে না আমরা এত দরখাস্ত করে, তাহলে সেখানে তৃণমূল পার্টি অফিসে এত তিরপল মজুদ, এর উদ্দেশ্যটা কী? এটা আমরা খোলাসা চাই প্রশাসনের কাছে। আপনার নাম? সুখদেব বিশ্বাস, ভারতীয় জনতা পার্টি বোলপুর 1 নম্বর মণ্ডল সভাপতি। ইলামবাজার থেকে কাজী আমিরুল ইসলাম এবং শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। দুবরাজপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বুলটি চক্রবর্তীর স্বামী তথা তৃণমূল নেতা কল্যাণ চক্রবর্তী
ও দেওর রাজা চক্রবর্তীকে গ্রেপ্তার করে আজ দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেন। অভিযোগ, 2022 সালের দুবরাজপুর পৌরসভা নির্বাচনের দিন বিজেপির পোলিং এজেন্ট চন্দ্রশেখর গুপ্তকে মারধর করা হয়। তিনি গতকাল দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং তারপর দুবরাজপুর থানার পুলিশ 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বুলটি চক্রবর্তীর স্বামী তথা তৃণমূল নেতা কল্যাণ চক্রবর্তী ও দেওর রাজা চক্রবর্তীকে গ্রেপ্তার করে। কল্যাণ চক্রবর্তী আর রাজকুমার চক্রবর্তী, তারা টিএমসির কাউন্সিলরে, একটা হয় স্বামী, একটা হয় দেওর। 2022 সালে পৌরসভা ভোটে আমাকে মারধর করেছিল। মানে আমি বুথে পোলিং এজেন্ট ছিলাম, কোন পার্টির? বিজেপি পার্টির। তারপর মানে ওটা কি রেজাল্ট পরে? না, ওটা ভোটের দিনেই। অভিযোগটা কবে করেছিলেন? এখানে অভিযোগটা আজকে করলাম, কখন করে গেছেন? 2:30টা। তারপর গ্রেপ্তার করলো? হ্যাঁ, এখন শুনলাম নাকি গ্রেপ্তার করেছে। কি চাইছেন না? মানে আপনি কি চাইছেন? কি চাই বুঝি, আমাকে যেমন করেছিল আইনে দ্বারা এবার যা শাস্তি দেবে ওনারা বুঝতে পারবে। কিভাবে মারধর করা হয়েছিল আপনাকে? আমাকে মারধর করেছিল, প্রথমে হাতে আংটি ছিল, এখানে ফাটিয়ে দিয়েছিল মেরে। ওর ভাই ছিল রাজা, এই ঘাড়ে মেরেছিল। তারপরে আমি পালাইতে গেছি, দেখছি আমার পেছনে 10-12 জন ছেলে, কার হাতে কী আছে, ডাং আছে না রড আছে দেখতে পাই নাই, তেড়ে বেড়াচ্ছে। আমি যদি যদি পড়ে যেতাম তাহলে হয়তো আমার হাত পাটা ভেঙে দিত। পালিয়ে গেছিল। হ্যাঁ, দাপট করতো। টিএমসি পার্টি করছে, কাউন্সিলর দাপট করবে না, এটা কোনো কথা হলো? কতটা প্রভাব ছিল তাদের এলাকায়? ভালোই প্রভাব ছিল। আপনারা ভয়ে থাকতেন? ভয় কাটতাম না, আমি তো রোডে 1 থেকে 1.5 বছর মানে ভালো করে পা দিই নাই। মানে এতটাই ভয়ে ছিলেন আপনি যে রাস্তায় হ্যাঁ, বেরোতে আমি ভয়- ফাঁকা জায়গায় থাকি, মাঠের দিকে একা বাস করি, ভয় লাগতো। এখন কি চাইছেন আপনি? আইনে যারা যা শাস্তি দেবে ওনারা বুঝে নেবে, আমি আর কি চাইবো। ওনারা আইনে যারা যা শাস্তি দেবে বুঝতে পারবে। কজনের নামে অভিযোগ করেছেন আপনি? 2 জন নামে, কি নাম বললেন? রাজকুমার চক্রবর্তী আর কল্যাণ চক্রবর্তী। আপনার নামটা? চন্দ্রশেখর গুপ্ত। কি করেন আপনি? আমি ট্রেনে হকারি করি। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে ও ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী সহ বেশ কয়েকজন কাউন্সিলর পদত্যাগপত্র জমা দিতে যান সিউড়ি সদর মহকুমা শাসকের কাছে। আজ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ 8 থেকে 9 জন কাউন্সিলর পদত্যাগপত্র জমা করবেন বলে জানান পীযূষ পাণ্ডে। প্রসঙ্গত, এর আগে 3 জন কাউন্সিলর পদত্যাগ করেন। দুবরাজপুর পৌরসভায় রয়েছে 16টি ওয়ার্ড, সবগুলি ছিল তৃণমূলের দখলে। ভেঙে গেল দুবরাজপুর পৌরসভার বোর্ড। আজ দুবরাজপুর পৌরসভার 9 জন কাউন্সিলর সিউড়িতে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছে। এর আগে 3 জন পদত্যাগ করেছেন। এখনো পর্যন্ত দুবরাজপুর পৌরসভায় মোট 12 জন পদত্যাগ করলেন, বাকি রইল 4 জন। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। এসআইআরে ডিলিটেড বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং 100 দিনের কাজ পুনরায় চালু করতে হবে, এরকম বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ বুধবার সিপিআইএমের তরফ থেকে একটি ডেপুটেশন কর্মসূচি নিয়ে দুবরাজপুর পাওয়ার হাউস মোড় থেকে মিছিল করে দুবরাজপুর ব্লক অফিসে যায়, যেখানে বক্তব্য রাখেন সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত। উপস্থিত ছিলেন বিজয় বাগতি, সাধন ঘোষ, শীতল বাউরি, আনুরুল হক, আলাউদ্দিন খান সহ অন্যান্যরা। বক্তব্য রাখার সময় কলতান দাশগুপ্ত বলেন, 15 বছর ধরে লড়াইয়ের ফলশ্রুতি হিসাবে আজ তারা বিডিও অফিসে এসে ডেপুটেশন কর্মসূচি করতে পারছেন, কেননা এর আগে যখন এমন কর্মসূচি নিয়ে আসা হতো তখন তাদের আক্রমণের সম্মুখীন হতে হতো। এখন সময় বদলেছে। এছাড়াও তিনি জানান, যারা অন্যায় করেছে তারা এখন বাড়ির খাটের তলায় শাড়ির নিচে কাপড়ের আড়ালে লুকোনোর চেষ্টা করছে। কলকাতায় তৃণমূল নেতাদের ফ্ল্যাট বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, আর যারা অন্যায় করেনি তারা লাল ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একই সঙ্গে নাম না করে তাকে এক সময়ের বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে খোঁচা দিতে দেখা যায়। তিনি জানান, বীরভূমে যে বড় বড় বাঘেরা থাকতো বলে আমরা জানতাম, সেই বাঘের ছালটা এখন রাস্তায় পড়ে আছে, কিন্তু বাঘেদের আর এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না। কোথায় গেলেন তারা? তাদের খুঁজতে এবার থানায় এফআইআর করতে হবে কিনা জানতেই আমরা বিডিও অফিসে এসেছি। এখানেই শেষ নয়, এর পাশাপাশি তাকে তৃণমূল নেতাদের এক হাত নিতে দেখা যায় এদিনের এই বক্তব্যের মধ্যে দিয়ে।
আজকে দীর্ঘ অনেক বছর পর এই ব্লক অফিসের ভেতরে উপস্থিত হয়েছি। তার কারণ গত কয়েক বছর ধরে এই ব্লক অফিসের সামনে এলে যে হামলা ইত্যাদির মুখে পড়তে হতো, তার বিরুদ্ধে লড়াই করে করেই আজকে লাল ঝান্ডা এই জায়গায় পৌঁছেছে। এই ব্লক অফিসে ডেপুটেশন দেওয়ার নাম করে যখন আমরা আসতাম, যে আক্রমণের মুখে আমাদের পড়তে হয়েছিল আর যারা সেই আক্রমণ করেছিলেন তারা আজকে ব্লক অফিস তো ছেড়ে দিন, নিজেদের বাড়িতে বেডরুমে শাড়ির তলায় কি চাদরের তলায় লুকিয়ে আছেন কিনা সেই খবরটা আমরা ঠিকমতো পাচ্ছি না। তাহলে যারা এত অত্যাচার করতেন মানুষদেরকে, তাদের আজকে লুকিয়ে থাকতে হচ্ছে কেন? সেই প্রশ্নের জবাব চাইতে আমরা ব্লক অফিসে আসিনি। যে চুরি করেছে তাকে লুকিয়ে থাকতে হবে, আর লাল ঝান্ডা তাকে সে শাড়ির তলায় লুকোক কি চাদরের তলায় লুকোক, কান ধরে টেনে বার করে তাকে তার শাস্তিটা দেবে, এই কথা আমরা বলার জন্য এই রাস্তায় এখানে উপস্থিত হয়েছি। গত 15 বছর ধরে চুরি চামারি চিটিংবাজি কম হয়নি গোটা এলাকায়। গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, এসএসসি টাকা চুরি, পেটের টাকা চুরি, টোটোর লাইন করে দেবো বলে চুরি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চুরি হয়েছে। কলকাতায় সব বড় বড় মাতব্বররা, তৃণমূলের নেতারা বসে থাকতেন, তাদের খাটের তলা থেকে, বান্ধবীর বাড়ির তলা থেকে 20 কোটি, 25 কোটি, 28 কোটি টাকা লুট হতে দেখা গেছে। এই টাকা কার? এই টাকা আসলে আপনার, এই টাকা আমার। গরিব মানুষের লুট হওয়া টাকা, সেই টাকা আসলে তৃণমূলের নেতারা চুরি করেছিলেন, চুরি করে বড় বড় অট্টালিকার প্রাসাদ বানিয়েছিলেন। আর তার বিরুদ্ধে বামপন্থীরা যখন রাস্তায় লড়াই করছিল, বামপন্থীরা যখন এই কথা বলছিল যে গরিবের টাকা লুটে নেওয়া যাবে না, সময় দাঁড়িয়ে বামপন্থীদের উপর যে আক্রমণ হয়েছে আমরা সেই আক্রমণ ভুলে যাইনি। কিন্তু এসএসসির দুর্নীতির বিরুদ্ধে বামেরা লড়াই করেছে, কেটের দুর্নীতির বিরুদ্ধে বামেরা লড়াই করেছে, রেড ভলেন্টিয়ারের জন্য বামেরা লড়েছে, এই কয়লা পাচারের বিরুদ্ধে, গরু পাচারের বিরুদ্ধে বামেরা লড়েছে। আর বীরভূমে যে বড় বড় বাঘেরা থাকতো বলে আমরা জানতাম, সেই বাঘের ছালটা রাস্তায় পড়ে আছে, কিন্তু বাঘকে আর এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল? থানায় এফআইআর করতে হবে কিনা সেইটার জন্য আমরা এসেছি বিডিও অফিস। এখানে পুলিশ প্রশাসনের কর্তারা রয়েছেন। আমরা দেখেছিলাম যে ওই যে বীরভূমের বড় বড় বাঘেরা, তারা বলেছিলেন ঘড়ি দেখিয়ে পুলিশকে হুমকি দিয়েছিলেন যে ওই সময়ের মধ্যে যদি সিপিআইএম এর অমুক নেতাকে খুঁজে পাওয়া না যায় তাহলে ওনারা। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। দীর্ঘ কয়েক বছর যাবৎ রাজ্যে 100 দিনের কাজ নিয়ে পারস্পরিক দোষারোপের অবসান। বলা ভালো, রাজ্যে তৃণমূল পরিচালিত সরকারের অবসান ঘটিয়ে বিজেপির সরকার প্রতিষ্ঠা হতেই 1 মাসের মধ্যে ফের 100 দিনের কাজ তথা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কাজ শুরু হয়ে গেল। 10ই জুন খয়রাসুল ব্লকের লোকপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ লোকপুর নিচেপাড়া ঠান্ডেরে পুকুর কাজের শুভ সূচনা করেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা। স্থানীয় পুকুর পাড়ে মঞ্চের মধ্যে বিধায়ক সহ বিভিন্ন জনপ্রতিনিধি, ব্লক ও পঞ্চায়েত স্তরের সরকারি প্রতিনিধি এবং সমাজসেবীদের উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন স্থানীয় গ্রামের লোকজন। বিধায়ক অনুপ কুমার সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এ বিষয়ে পঞ্চায়েতকে সচেষ্ট হতে হবে। প্রতিদিন 100 দিনের কাজ বন্ধ ছিল, আজ থেকে আবার শুরু হলো কাজ। গ্রামীণ এলাকায় মানুষের কর্মসংস্থান তথা আয় বৃদ্ধি পাবে, এলাকার সম্পদ তৈরি হবে। এ সমস্ত কাজ সঠিকভাবে যেন হয় সে বিষয়ে জনগণের প্রতি আহ্বান জানান। একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বিস্তারিত বিবরণ দেন। বিধায়ক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাপস দাস, পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সুজিত কুমার পাল, সেক্রেটারি চন্দন সৌমণ্ডল, সমাজসেবী অনুপম বাগ, সুকুমার নন্দী সহ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিবৃন্দ। 100 দিনের কাজ শুরু হওয়া এবং পারিশ্রমিক বৃদ্ধি পায় স্থানীয় গৃহবধূ বিছুই বাউরি সহ অন্যান্যরা খুশিও ব্যক্ত করেন। পাশাপাশি স্থানীয় পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সুজিত কুমার পাল তিনিও এক সাক্ষাৎকারে বলেন, খয়রাসোল ব্লকের মধ্যে প্রথম লোকপুর পঞ্চায়েত এলাকায় কাজ শুরু হয়েছে। গ্রামীণ এলাকায় মানুষের কর্মদিবস তৈরি হবে। সর্বোপরি এলাকায় স্থায়ী সম্পদ তৈরির পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধি পাবে। আমাদের বিভিন্ন রকমের যে প্রকল্প, সেই প্রকল্পের কাজেরও শুরু হবে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুটো সরকারেরই প্রকল্প, প্রত্যেকটা প্রকল্প মানুষের জন্য। সেটা পেতে গেলে সমস্ত রকম যে ডকুমেন্ট লাগে সেই ডকুমেন্টগুলো আপনারা ঠিক রাখবেন। অন্নপূর্ণা ভান্ডারের জন্য কারা আবেদন করতে পারেন তারা আবেদন করবেন, তার জন্য সঠিক ডকুমেন্ট দেবেন। যারা 100 দিনের কাজ 125 দিন
খয়রাসোল থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।